আসসালামু আলাইকুম মাননীয় চেয়ারম্যান। আমাকে দয়া করে তারেক রাখবেন। আসসালামু আলাইকুম। না না, ছি ছি, এটা আমি করতে পারবো না। আমাকে আমাকে ওই অনুরোধ করবেন না। আমি আপনাকে মাননীয় চেয়ারম্যানই বলবো, অসুবিধা নাই। আল্লাহর কাছে শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আপনার আপনার উদারতার জন্য অনেক শুক্রিয়া। কিন্তু এটা একটা বাজে রেওয়াজ এস্টাবলিশ হয়ে যাবে। আমি আপনাকে অনুরোধ করবো অন্য কাউকেও যেন এই সুযোগ না দেন, কারণ আপনি যে অবস্থানে আছেন এই অবস্থানে এটা একটা বাজে রেওয়াজ হয়ে যাবে। আপনি কেমন আছেন? ঠিক আছে, আমি আলহামদুলিল্লাহ শারীরিকভাবে ভালো আছি। আমি বলি আমার কথাটা আমি শেষ করি। যখন আপনি এবং আমি প্রাইভেটলি আলাপ করবো আমাকে আপনি জাস্ট তারেক বলবেন, ঠিক আছে? আই আন্ডারস্ট্যান্ড দি অফিসিয়াল দিক করেন, জি জি বাট জি প্রাইভেটলি যখন আপনি আলাপ করবো আমাকে দয়া করে তারেক বলেই থাকবেন। আপনি আমার থেকে বয়সে অনেক বড়। জি, আল্লাহ রহমত করুক, অসুবিধা নেই। অনেক শুক্রিয়া। জি 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 জি, বলেন, কাইন্ডলি বলেন। আপনি রিং দিছিলেন 6টা বাজে, ঠিক সন্ধ্যা 6টায় বাংলাদেশে। তখন আমি ধরতে পারি নাই। এখন অ্যাপ্রক্সিমেটলি 2 ঘন্টা দেরিতে রিং ব্যাক করলাম। আমি ওই একটু দৌড়াদৌড়িতে ছিলাম ক্যান্টনমেন্টের ভিতরে হাসপাতালে। আমি 2 দিন ধরে থেরাপি দিতে যাইতে পারি নাই। এই জন্য সন্ধ্যাবেলা অনুরোধ করিয়া লোক আনাই একটু থেরাপি দিছি কোমরের জন্য। ওই মিছিলে যাইয়া ব্যথা পাইছি, পুরানা ব্যথাটা নতুন করে পাইছি আর কি। আবার এটা যা হয়, তো আমাদের তো 75 বছর বয়স। আই হ্যাভ ক্রস 74 অ্যান্ড নাও ইট ইজ রানিং 75। এর মধ্যে মিছিলে গেলে একটা রিস্ক থাকে, আবার না গেলে কর্মীরা উজ্জীবিত হয় না। না, আমি অ্যাকচুয়ালি আজকে আপনার সাথে একটু আলাপ করতে চেয়েছি। একটা দাবি নিয়ে আপনার সাথে আমি একটু আলাপ করতে চেয়েছি, একটা বিষয়। জি, আপনি মেহরবানি করে বলেন, কাইন্ডলি। জি জি, কাইন্ডলি বলেন। আমি দাবিটা আমার হচ্ছে যে আপনি একজন মুক্তিযোদ্ধা। যেহেতু আপনি একজন মুক্তিযোদ্ধা, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আপনার কাছে এই দাবিটা করছি। দাবিটা হচ্ছে যে আপনি এবং আমার বাবা, আপনারা যখন যুদ্ধ করেছিলেন, আপনারা একটা আশা, একটা আকাঙ্ক্ষা নিয়ে যুদ্ধ করেছিলেন। আপনাদের সেই আশা আকাঙ্ক্ষা বিভিন্ন সময় কতটুকু কি হয়েছে আমি অত ডিটেইলে যাব না। যখন আব্বা দায়িত্বে ছিলেন, উনি কতটুকু কিভাবে কাজ করেছেন দেশের জন্য, মানুষের জন্য, এটা আপনি দেখেছেন। এই ব্যাপারে আপনার আমি যতটুকু শুনেছি আপনার কাছ থেকে, এই ব্যাপারে আপনার বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই ওনার দেশপ্রেম নিয়ে এবং ওনার চেষ্টা নিয়ে। যেহেতু আপনি ওনার একজন সহকর্মী ছিলেন মুক্তিযোদ্ধা হিসাবে, এবং আমি যেহেতু ওনার সন্তান, আজকে দেশের এই যে ক্রাইসিস মোমেন্টটা, দেশের এই ক্রাইসিস বলি, এই সমস্যা যেটাই বলি, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান সাহেবের সন্তান হিসেবে আমি শুধু বলবো যে আমি অনুরোধ করব আপনি আমার পাশে থাকবেন যতক্ষণ আমরা এই সমস্যাটার সমাধান করতে না পারছি। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আমি একজন মুক্তিযোদ্ধাকে আমি অনুরোধ করছি যে আমি চাই আপনি আমার পাশে থাকবেন। আমি জানি আপনার উপরে অনেক রকম প্রেশার আছে, অনেক সমস্যা আছে, প্রেশার আছে, বিভিন্ন রকম বিষয় আছে, আই আন্ডারস্ট্যান্ড। বাট আপনারা যুদ্ধ করেছিলেন অস্ত্র হাতে, সেই সুযোগ আমাদের হয়নি, বাট সিমিলার সর্ট অফ একটা সুযোগ আমার কাছেও এসেছে। সো আমি হয়তো সরাসরি সেভাবে যুদ্ধের মাঠে নেই অস্ত্র হাতে, বাট আমি হয়তো কিছুটা হলেও রিয়েলাইজ করতে পারি আপনারা সেই সময় কতটা স্ট্রং স্পিরিট নিয়ে, সাহস নিয়ে, ধৈর্যের সাথে মোকাবেলা করে দেশকে স্বাধীন করেছিলেন। কিছুটা হলেও আই ক্যান রিয়েলাইজ, বিকজ আমিও হয়তো ওরকম একটা কাছাকাছি সিচুয়েশনের মধ্যে দিয়ে হয়তো যাচ্ছি। যেভাবে আমাদের নেতা কর্মীদের উপরে টর্চার, নির্যাতন, খুন, গুম হয়েছে, কোনো অংশে কম না যুদ্ধের থেকে। এবং এটা গত 15 বছর হচ্ছে, কোনো অংশে কম না। আপনি নিজেও বহু সাক্ষী, আপনি নিজেও এর প্রতিবাদ করেছেন অনেক সময়। এই অন্যায়, এই অবিচার, এই অত্যাচার, এই খুন, এই গুণের ভিতরে আপনিও প্রতিবাদ করেছেন। আমি সেই জন্য আপনারা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে যুদ্ধ করেছিলেন, কাছাকাছি একটা বিষয়ের মধ্যে দিয়ে আমিও যেহেতু যাচ্ছি, সেই জন্যই আজকে আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করব, একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে, একজন মুক্তিযোদ্ধাকে, যে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই যে এই সংকট যতক্ষণ সমাধান না হচ্ছে, আপনি আপনার গাইডেন্স, আপনার অ্যাডভাইস সবসময় আমাকে দিবেন, আমি আপনাকে আমার পাশে পাবো। এই বিশ্বাসটা আমি রাখতে চাই, এই অনুরোধটা আমি আপনাকে করতে চাই আজকে। জি, থ্যাংক ইউ।
আমি আমি কি আমি এটাই বলতে চেয়েছিলাম। আমি কি কিছু বলবো? প্লিজ, আপনি নিশ্চয়ই। আমি যেটা বলতে চাই সেটা হলো যে আপনার পাশে আছি বলেই এখন পর্যন্ত আপনার কলটা রিসিভ করেছি, আপনার সঙ্গে সম্মান সঙ্গে কথা বলছি, এবং আপনি প্রস্তাব দেওয়া সত্ত্বেও আমি সেই সৌজন্যটা ভাঙি নাই। কিন্তু আমাদের অতীতে অনেকগুলো ভুলভ্রান্তি হয়েছে। ভুলভ্রান্তিগুলো আলোচনার, এবং বর্তমানেও ভুলভ্রান্তি হচ্ছে, ভুলভ্রান্তিগুলো আলোচনার কোনো ফোরাম আমাদের কাছে নাই। আমরা ভুলভ্রান্তিগুলো আলোচনা করি না। এর কারণটা হচ্ছে আপনি মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমার কাছে দাবি করছেন, কিন্তু আমি তো একজন সাবেক জেনারেলও, আমি তো চাকরিও করে বড় হয়েছি। আমার সেই অভিজ্ঞতাটা আপনি মূল্যায়ন করছেন কিনা, আপনি সেটার উপরে কোনো গুরুত্ব দিচ্ছেন কিনা। আমি 16টি বছর একটি রাজনৈতিক দলেরও চেয়ারম্যান। তাহলে আমার অনেকগুলো পরিচয় যে আমি একজন মুক্তিযোদ্ধা ছিলাম, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনেক ছোট, এবং অতঃপর চাকরি করে মেজর জেনারেল হয়েছি। চাকরি জীবনে আমার সাফল্য ছিল আল্লাহর রহমত, এবং মাননীয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া সব কিছু জানতেন, জেনেছেন যখন আমি ব্রিগেডিয়ার এবং যখন আমি মেজর জেনারেল হয়েছি ওনার হাত দিয়ে। তারপরে আমি রিটায়ার্ড লাইফে 10 বছর সিভিল সোসাইটি বা সুশীল সমাজের সঙ্গে চলেছি। এরপর 2008 সাল থেকে আমি কি বলে রাজনীতিতে আছি 8 ডিসেম্বর থেকে। তো 7 ডিসেম্বর থেকে, আর 8 তো নির্বাচন ছিল। তো আপনি যেই আশাটা আমার কাছে ব্যক্ত করলেন, এটার জন্য অনেক অনেক শুক্রিয়া, অনেক শুক্রিয়া। কিন্তু মুক্তিযুদ্ধ এবং সেই অভিজ্ঞতাটা হলো ইয়াং ইব্রাহিমের। আজকে তো আমি 75 ইয়ার্স ওল্ড। তাহলে এই মাঝখানে যে অংশটা আছে, এই অংশটার কোনো মূল্যায়ন আমি আমার বর্তমান রাজনৈতিক পরিমণ্ডলে পাই নাই। আমার বর্তমান রাজনৈতিক পরিমণ্ডলের রাজনৈতিক দলের চেয়ারম্যান আছে ক, খ, গ, ঘ, উম, চ, বর্গীয় জ। আমি এই 26টা বাংলা বর্ণমালার একটা বর্ণমালা। তাহলে আমার এই ক্যারিয়ার, আমার এই চিন্তা, এটার এই অভিজ্ঞতা কোনোখানে প্লেস করার কোনো ফোরাম আমি আপনাদের কাছে পাই নাই। আমি এই জন্য অনেক দুঃখিত এবং ব্যথিত। আমি মাননীয় চেয়ারম্যানকে বলছি যে আপনার ধৈর্যের উপরে আমি যদি চাপ দেই এটা ক্ষমা করবেন, কিন্তু আমরা একটা আলোচনাটা করে নিলে ভালো, যেন আমি একটা অবদান রাখতে পারি। প্রচণ্ড বৃষ্টি এসেছিল মিছিলে, প্রচণ্ড, আমাদের আন্দোলনের সময়। সব রাজনৈতিক নেতারা যার তার ঘরে ঢুকে গেছে, দোকানে ঢুকে গেছে। জেনারেল ইব্রাহিম তো যুদ্ধ করছে বৃষ্টি মাথায় নিয়ে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধ করছে বৃষ্টি মাথায় নিয়ে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর্মিতে রাত্রেবেলা মার্চ করেছে, বৃষ্টি পড়তেছে কিন্তু মার্চ করেছে সৈনিকদের নিয়ে। আমি আমার আন্দোলনের সহকর্মীদের ফালাই নেই, আমি বৃষ্টির মধ্যে দাঁড়াইয়া, চেয়ারের উপর দাঁড়াইয়া বাংলাদেশের পতাকা নিয়ে স্লোগান দিছি। এটা তার কেউ করে নাই। এখন যারা ফটো সেশন করে আপনাদের কাছে পাঠায়, বিএনপি অফিসে পাঠায়, ওখানে পাঠায়, সেটা আর আমার মধ্যে একটা তফাৎ আপনারা সৃষ্টি করতে পারেন নাই। বাট সেই মেজর জেনারেল ইব্রাহিম কোনোদিন উপযুক্ত মূল্যায়ন পায় নাই। এখন থেকে 3-4 মাস আগে আমি আপনাকে 9 বার ফোন করছি আপনার সহকারী একজনের নম্বরে। I gave him 9 calls at different times. He never responded back. গত 5-9-7-8 মাসে কামাল সাহেবের প্রেতাত্মা, জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ছিলেন কামাল সাহেব, কামাল সাহেবের প্রেতাত্মা আমাদের মধ্যে এখনো ঘুরছে। জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শরিক ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের নেতা জনাব আব্দুর রব এখনো ঘুরছেন। কামাল সাহেবের জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শরিক ছিলেন গণতন্ত্র জনাব মাহমুদুর রহমান মান্না, তিনি এখনো ঘুরছেন। জাফরুল্লাহ ভাই মারা গেছেন, আপনার সঙ্গে বেয়াদবি করছে, বিএনপির সঙ্গে বেয়াদবি করছে, আল্লাহ মাফ করুক, তিনি, তার প্রেতাত্মা শেখ রফিকুল ইসলাম বাবলু ঘুরছে। এবং বিএনপির ঢাকার নেতৃত্ব, ঢাকা হাইকমান্ড গণতন্ত্র মঞ্চের প্রতি এত দুর্বল যেটা আপনাকে ভাষায় আমি বুঝাইতে পারবো না। আই এম এ ডাই হার্ট সোলজার অফ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমার এই আনুগত্যের মধ্যে কিছুই নেই। আমার এখন 10 কোটি টাকার ঋণ আছে, 10 কোটি। এই 10 কোটি টাকা ঋণ হওয়ার কারণ হইল যে আমি 16টা বছর রাজনীতি করতেছি আমার নিজের ঘরের খাইয়া, ঘরের পয়সা দিয়ে, আমার ফ্ল্যাট বেচছে, আমার বাড়ি বেচছে, আমার জমি বেচছে। কারণ একটা পয়সা এই বাংলাদেশে আমাকে কেউ কোনোদিন দেয় নাই, কোনোদিন কেউ জিজ্ঞাসা করে নাই, কথাও বলে নাই একদম। সো উই আর লিভিং এ ভেরি ডিফিকাল্ট লাইফ।
এখন আমার যদি কেউ এসে 12 কোটি টাকার একটা অফার দিয়ে বলে তোরে 12 কোটি টাকা দিমু, তাহলে আমার সামনে কঠিন প্রশ্ন হয়ে দাঁড়ায় যে আমি কি আমার সততা রক্ষা করবো না 12 কোটি নিয়ে যাব। কিন্তু আমি আজকে মারা গেলে আমার ছেলে মেয়েগুলো এতিম হবে। কিন্তু আজকে একটা ডেসপারেট সিচুয়েশনে, যেখানে আওয়ামী লীগ আমাদের ঘাড়ের উপর দাঁড়ায় আছে, আমার বাড়ি ঘর ক্রোক করাবে ব্যাংকে দিয়ে, আমার বাড়ি ক্রোক করাবে ব্যাংকে দিয়ে, বলতেছে তুমি নির্বাচনে আসো। আমাকে বলতেছে স্যার আপনি কোনোখানে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারেন যদি আপনি আমাদের সঙ্গে না আসেন। আমি সেই লোভ লালসা রেজিস্ট করে চলতেছি। তারা বলছে আপনার এত কোটি টাকার লোন আছে, এই লোনের জন্য আপনার বাড়িটা ক্রোক করা হবে, আপনার 3টা ফ্ল্যাট আমরা ক্রোক করাই দিব। এত কিছুর মধ্যে আমরা বেঁচে আছি। আমি 16 বছরে কোনো বিজনেস করি নাই, তাহলে আমি চলি কেমনে? হাউ ডু আই রান মাই ফ্যামিলি? আমি ধার করে দেনা করে রাজনীতি করি আর আমার পরিবার চালাই। আমার ছেলে চাকরি করে বলে চলে, আমার 50,000 টাকা ভাড়া পাই বাড়ির, এটা দিয়ে আমার পরিবার চলে। আমি চড়ি একটা পুরানা করলা গাড়িতে, আমার কোনো জিপ নাই। কই আমি তো এগুলো নিয়ে চিন্তা করি না কেন? যে আমি শহীদ জিয়ার মতো চলি। উনি যেমন এক সুটকেসে চলতেন, আমি এক সুটকেসে চলি। উনি যেমন পায়ে হাঁটতেন, আমি এক পায়ে হাঁটি। উনি যেমন সবজি খাইতেন, আমি সবজি খাই। আমার নেতা শহীদ জিয়া, শহীদ জিয়া, শহীদ জিয়া। আই হ্যাভ নেভার হ্যাড এনি ডাউট ইন মাই লাইফ। আমি অনেক বলে ফেলছি। আই অ্যাপোলোজাইজ, আই অ্যাপোলোজাইজ, আই অ্যাপোলোজাইজ, আই অ্যাপোলোজাইজ। আমি ক্ষমা প্রার্থী। আমার কথায় যদি আপনি মনে কষ্ট পেয়ে থাকেন, আমার দৃঢ় বিশ্বাস আপনাকে গত 12 বছরে কেউ এত ন্যাংরাভাবে কোনো কথা বলে নাই। আপনি যদি শেষ করে থাকেন তাহলে আমি অল্প একটু বলবো। আপনি অল্প বলেন বেশি বলেন, আমরা একদম ধৈর্যের সঙ্গে শুনবো। ইউ আর দি লিডার, ইউ আর দি লিডার উইদাউট এনি ডাউট। কিন্তু ফলোয়ারকে তো আপনি স্পেস দিতে হবে। আমি এটাই সারমর্ম বুঝাতে চাইছি যে দেয়ার ইজ সো মাচ অফ হসপচ গোয়িং অন। ওয়েল, আপনি যে কথাগুলো বলেছেন এর অলমোস্ট বলা যায় ম্যাক্সিমাম কথাই যে আমি জানি না বা আমার সাথে কারো আলাপ হয়নি, নট দ্যাট। আপনার নিজস্ব কিছু কথাগুলো এগুলো যেটা আপনি আপনার মনে আছে আপনি সেটা বলেছেন, বাট ওভারঅল সিচুয়েশন সম্পর্কে কম বেশি একটা ধারণা আছে। ইটস নট দ্যাট যে কেউ এই কথাগুলো আলাপ হয় না, বাট আমি কোনোটারই উত্তর দিতে চাচ্ছি না। আমি আপনি যেটা বলেছেন, অফকোর্স ইউ হ্যাভ অল দি রাইটস টু এক্সপ্লেইন ইয়োরসেলফ, অল দি রাইটস টু শেয়ার হোয়াট ইউ হ্যাভ ইনসাইড ইউর হার্ট। আমি শুধু এইটুকু বলবো যে আপনি শেষে একটা কথা বলেছেন, কিছু লিমিটেশনের কথা বলেছেন। আমারও কিন্তু লিমিটেশন আছে। 6,000 মাইল এবং 6 আওয়ার্স ডিফারেন্স। আর তারপরে যেগুলো আপনি বলেছেন সেগুলো তো আছেই। তো এখন আপনার সাথে বা আমি দায়িত্ব পেয়েছি কোন সিচুয়েশনে কি প্রেক্ষাপটে, এটাও আপনার ধারণা আছে। আমি আপনার কোনো কথার, আমি আপনার সব কথাগুলো একসেপ্ট করে নিচ্ছি, মেনে নিচ্ছি। আমি ওটার বিপরীতে কোনো কিছু আমি বলছি না। আমি শেষে শুধু এতটুকুই বলবো আপনার কাছে, আই হ্যাভ মেড অ্যান অ্যাপিল টু ইউ, রেস্ট ইজ টু ইউ টু ডিসাইড। আল্লাহ আমাদের উভয়কে সহায়তা করুন। আল্লাহ জি জি জি। আমাদের আগে যুদ্ধ করতে পারেন। আপনি যে এক্সপেকটেশন করেছেন করতেই পারেন, আপনি বিএনপির সাথে থাকার পরে যে এক্সপেকটেশন করতেই পারেন, বাট আমাকেও কি সিচুয়েশনে কি প্রেক্ষাপটে কি ডিফিকাল্টিজ এর ভিতরে কি করতে হয়েছে হয়তো আপনি কিছুটা বুঝতে পেরেছেন, যেটা আপনি নিজের কথা থেকে বললেন। তো আমি আপনার কোনোটাই আমি আপনার কথার কোনোটাই আমি উত্তর দিতে চাচ্ছি না। অফকোর্স যেহেতু আমি বলেছি যে এগুলো আপনার কথা, ইউ হ্যাভ অল দি রাইট টু সে দিস থিংস। আমি শুধু এতটুকুই বলবো, আমি আপনার কাছে একটা অ্যাপিল, অনুরোধ একটা করেছি আপনার কাছে, এন্ড রেস্ট ইজ আপ টু ইউ। জি অনেক শুক্রিয়া, অনেক শুক্রিয়া। আমি জি যেটা বিশ্বাস করি আমি সেটাই বলেছি। জি জি। আর আপনি যেটা মূল্যায়নের কথা বললেন, কথা হচ্ছে যে আমি আমার নেতা বলেন, আমার সাথে দলের সাথে যারা আছে, এরকম বহুত নেতার মূল্যায়ন হয়তো করা সম্ভব হয়নি। ভবিষ্যতে যদি আল্লাহ চায় তো ইনশাল্লাহ আমার দলের যদি কোনো সুযোগ আসে, তখন আই উইল বি এবল টু শো পিপল যে আমি কিভাবে সম্মানিত ব্যক্তি যারা তাদেরকে কিভাবে মূল্যায়নের চেষ্টা করি বা করতে পারি। সেটা তো আমি এখন বলেও লাভ হবে না, বিকজ আই ক্যানট শো ইউ নাও দ্যাট। আর আপনি যেটা বললেন আপনার পার্সোনাল কিছু বিষয়ের কথা, যে লোন আছে, এই আছে, ওই আছে, বা ওরা গিয়ে কি করছে, হ্যাঁ সেটা করছে, সেটা শুধু আপনি একা না, সেটা অনেকেই করছে। তারা যাকে যাকে প্রয়োজন মনে হচ্ছে, যাকে যেটাকে সম্ভব হচ্ছে, সবাইকে তারা করছে। আমাদের দলের লোকজন হোক, সেটা অন্য লোকজন না হোক, সমর্থক হোক, তাদেরকেই করছে। এটা তারা সবার সাথেই করছে। আপনার তো বাড়ি আছে, সেটা নিয়ে নেবে। আমার তো বাড়ি অলরেডি ভেঙে চুরে শেষ করে দিয়েছে।
আমার তো ঢাকা শহরে থাকার জায়গা নাই। ঢাকা শহরে এই মুহূর্তে আমি জানি না আপনি এটা আপনি জানেন কিনা বা বিশ্বাস করবেন কিনা, ঢাকা শহরে আমার কোনো জমি নেই, আমার কোনো বাড়ি নেই, আমার কোনো অ্যাপার্টমেন্ট নেই ঢাকা শহরে। আমার জমি থাকার মধ্যে বগুড়া শহর না, শহর থেকে প্রায় 10 কিলোমিটার 12 কিলোমিটার দূরে আমার একটা 6 বিঘা জমি আছে। পৃথিবীর আর কোথাও কোনো আমার জমি নেই, কোনো বাড়ি নেই, কোনো অ্যাপার্টমেন্ট নেই আমার। এতটুকু আমি বলতে পারি আপনাকে। তো এটা আমি কথা আসলো বলে আমি কথা বললাম, জি জি আলোচনার জি বিষয় জি এটা জি না। জি 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 আলোচনার বিষয় হলো আপনি একটা অ্যাপিল করেছেন এবং আপনি আমার উপর ছেড়ে দিয়েছেন বিবেচনার জন্য। আই এম গ্রেটফুল টু ইউ। এখন আমাদেরকে মেহরবানি করে একটু হালকা একটু একটু মাথা ঠান্ডা, আমি আমারটা আগে ঠান্ডা করে নিই, তারপর আপনাকে অ্যাপিল করি যে আন্দোলন আমাদের ভবিষ্যৎ নিয়ে একটু আশা ভরসা দেন। আমি ইব্রাহিম ভাই, আমি যেটা বুঝি যে হ্যাঁ, আপনি যেটা বলছেন হরতালের যে চিত্র আপনি দিয়েছেন, আমি আপনার সাথে ডিসএগ্রি করব না। আজকের হরতাল খুবই খারাপ হয়েছে নেবে, বাট এটাও তো আমাদেরকে বুঝতে হবে যে গভর্নমেন্ট যেইভাবে পুলিশ, র্যাব, মিডিয়া সবকিছু দিয়ে যেইভাবে টর্চার করছে, এভরিডে আমাদের মানুষজন গ্রেফতার করছে। আমার ঢাকা দক্ষিণ থেকে বাইনাও প্রায় 700-র মতন নেতাকর্মী গ্রেফতার করেছে, উত্তরেও কম বেশি এইরকম অবস্থা হয়েছে, তারপরে পিটাচ্ছে, মারছে। এর পরেও যে মানুষগুলো বের হয়ে, এর পরেও যে আপনারা বের হচ্ছেন, করছেন, আহ এইটাও অনেক বড় আমি মনে করি। এবং এইটা কিন্তু আজকে থেকে না, আপনি নিজেই বললেন গত 16 বছর ধরে, গত 15-16 বছর ধরে, গত 15-16 বছর ধরে, 17 বছর 111 থেকে বেসিক্যালি শুরু হয়েছে বিএনপির নেতা কর্মীদের উপরে যে টর্চারটা শুরু হয়েছে। এটা সাক্ষী তো আপনি নিজেই, দেশ গ্রামে তো আপনি যাচ্ছেন, দেখছেন আপনি। তো এখন পুরা স্টেট মেশিনারি, আমি যদি বলি এই যে আপনাকে যারা প্রেসার দিয়েছে, আপনাকে যারা এসে বলেছে, এদের কাজ তো এইটা না। এদের কাজ হচ্ছে স্টেটের ওয়েলবিং দেখা, কিন্তু এরা এখন কি করছে, এরা পলিটিক্যাল পার্টি ফর্ম করার চেষ্টা করছে ফর দেয়ার পারপাসই বলবো আমি। তো পলিটিক্যাল পার্টি ফর্ম করছে। এদের কাজ হচ্ছে কি, এদের কাজ হচ্ছে বিএনপি বা বিএনপির অ্যালায়েন্স আপনারা যারা আছেন তাদেরকে ভয় ভীতি দেখানো। এদের কাজ হচ্ছে বিএনপির নেতাদের কার কোথায় কি প্রবলেম আছে সেটা বের করে তাকে বিপদে ফেলা, টপ টু বটম, প্রত্যেকটা ইচ এন্ড ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা নেতা কর্মী সমর্থক সবার ক্ষেত্রে। তো একটা জিনিস আপনি চিন্তা করে দেখেন ইব্রাহিম ভাই, হাসিনা আসার আগে 2 বছর তো কম বেশি হয়েছে, হাসিনা আসার পর থেকে পুরা স্টেট মেশিনারি, আপনি ডিজিএফআই বলেন, এসবি বলেন, ডিবি বলেন, এনএসআই বলেন, ইফ দেয়ার আর এনি আদার অর্গানাইজেশন সেটা বলেন, র্যাব বলেন, পুলিশ বলেন, ইনকাম ট্যাক্স বলেন, জুডিশিয়ারি বলেন, ইউ নেম এনি গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, ইলেকশন কমিশন বলেন, দুদক বলেন, এনি, এরা তো কেউ দেশের কোনো কাজ করছে না। তো ওদের একটাই কাজ গত 15 বছর যাবত ওরা করছে যে কিভাবে অপোজিশন, এবং ইট ইজ অনলি বিএনপি বা বিএনপির সাথে যারা আছে এদেরকে ক্র্যাশ করে দেওয়া যায়, একটাই কাজ করছে। তো আপনারা সকলে মিলে গত 15 বছর ধরে আপনারা স্টেট মিশনের বিরুদ্ধে যুদ্ধই করছেন। আমি তখন বলেছিলাম একটা কথা যে যুদ্ধ থেকে কম কিছু না। আপনি জিয়াউর রহমান সাহেব সহ আপনারা যারা 71 সালে যুদ্ধ করেছিলেন, এখন যেই 15 বছর ধরে হচ্ছে সেটা কিন্তু যুদ্ধ থেকে কম কিছু না। আপনি ওই দিন 28 তারিখের মিছিলে যা ও সমাবেশের সময় যা হয়েছে, গভর্নমেন্ট যা করেছে স্টেট মিশনারি, কোনোটাই যুদ্ধের থেকে কম কিছু না। এই জিনিস তো শুধু 28 তারিখে হয়নি, 28 তারিখ আগে 10ই ডিসেম্বর হয়েছে, তার আগে বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপট হয়েছে। তো এটা তো হয়েই যাচ্ছে কন্টিনিউয়াস প্রসেস। এবং আমার খালি হাতের নেতা কর্মীরা, দেশ গ্রামের নেতা কর্মীরা ছাত্র দল করে, যুব দল করে, ঢাকা শহরে থানায় থাকে, কি বা তাদের ব্যাকআপ, ফাইন্যান্সিয়াল ব্যাকআপ বলেন, এডুকেশন ব্যাকআপ বলেন, ইন্টেলেকচুয়াল সাপোর্ট বলেন, কি বা তাদের কি একটা বিশ্বাসের বসে তারা গভর্নমেন্টের আর্মস ফোর্স, মানে ফায়ার আর্মস এর এগেইনস্টে, গভর্নমেন্টের জুডিশিয়ারির এগেইনস্টে ইকুইপড, ওয়েল ইকুইপড, একদম ট্রেইনড লোকজনের সাথে তারা যুদ্ধ করছে, যাদের যুদ্ধ করার কথা না তাদের সাথে যারা যুদ্ধ করে টিকে আছে। ঢাকা শহরে আপনি 100 কদম যাবেন, এক জায়গায় র্যাব বসে পাহারা দিচ্ছে, আরেক 100 কদম যাবেন পুলিশ বসে পাহারা দিচ্ছে, আরেক 100 কদম। এবং এখন কি হয়েছে, যুবলীগ ছাত্র এগুলা বাড়ি বাড়ি ঘরে ঘরে গিয়ে নিয়ে এসে ধরে ধরে দিয়ে দিচ্ছে পুলিশের হাতে, এবং দেবার আগে রীতিমতন ফিজিক্যালি টর্চার করছে রীতিমতন, তারপরে দিয়ে দিচ্ছে।
এই পুরা জিনিসের এগেনস্টে আপনি যদি মনে করেন 2,40,00,000 লোক যেই শহরে বাস করে সেখানে একদম স্ট্যান্ড স্টিল থাকবে হরতাল, প্রত্যেকটা হরতালে, এটা তো মনে হয় ইমপ্র্যাকটিক্যাল। এই প্রেক্ষাপটে আমাদের সামনে একটি আলোকবর্তিকা হলো আপনি, বিকজ ইউ আর আওয়ার লিডার। আপনি আছেন সেই জায়গায় শত কষ্টের মধ্যেও, আপনি একটু আমাদেরকে এই জায়গাটাতে একটু একটু গাইডেন্স দেন। ইব্রাহিম ভাই, আমি আলোকবর্তিকা না, দিস ইজ ভেরি রং। আমি আলোকবর্তিকা না, আমাকে এইভাবে এইভাবে আমার কাঁধে সবকিছু ফেলে দেওয়া তো ঠিক না। আপনারা ওখানে আছেন, আলোকবর্তিকা আমরা সকলে, বর্তিকা বাংলাদেশের মানুষ। এতটুকু নিশ্চয়ই আপনি বোঝেন যে এই মুহূর্তে বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ ওইভাবে বের হয় না। যুদ্ধের সময় আপনারা যুদ্ধ করেছেন। গতকালকে আমি অলি আহমেদ সাহেবের সাথে আলাপ করছিলাম, কথায় কথায় একটি কথা বললাম আমি যে আপনারা যখন যুদ্ধ করেছেন তখন তো দেশের জনসংখ্যা ছিল নিয়ার অ্যাবাউট 7 crore, 7 কোটির মতন ছিল, প্লাস মাইনাস। 1 কোটি লোক চলে গেল ইন্ডিয়াতে, বাংলাদেশে ছিল বোধহয় 6 কোটি বা প্লাস মাইনাস 6 কোটি বা 5.5 কোটি, 5 কোটি এরকম মানুষ। যুদ্ধ করেছে কত? 1 থেকে 1.5 লক্ষ মানুষ। অলি সাহেব সাথে সাথে বললেন নো, নট মোর দেন 50,000 মানুষ, ম্যাক্সিমাম 50,000, তাও হয়তো বেশি হবে, মানুষ যুদ্ধ করেছে। উনি 50,000 কথাটা বললেন। আমি বললাম যে সরাসরি বা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি হয়তো 1 থেকে 1.5 লক্ষ মানুষ যুদ্ধ করেছে। উনিও তো মুক্তিযোদ্ধা, উনিও যেহেতু মাঠে যান, উনি বলেন যে না তারেক, এটা আমি মনে করি না 50,000-এর বেশি লোক, তাও অনেক বেশি। যে কথাটা আমি বলতে যাচ্ছি ইব্রাহিম ভাই, যে মানুষের সমর্থন এখনো আছে, এটা তো আপনি নিশ্চয়ই যে দেখছেন, ফিল করছেন, দেখছেন, এটা এক্সপেরিয়েন্স করছেন। আন্দোলন সবাই করে না, আন্দোলন কম মানুষই করে, কিন্তু যখন বিজয়ের দ্বার প্রান্তে চলে আসে তখন লক্ষ কোটি মানুষ বেরিয়ে আসে। তো এখন আলোকবর্তিকা আমার কাছে নেই, আমরা সকলে মিলে বসে আলোচনা করে, হ্যাঁ লিমিটেশন আছে, আমি তো বলছি I'm 6,000 miles away from you, 6 hours difference I have there's a 6 hours difference between you and me। কাজেই তারপরে যে লিমিটেশন গুলো আছে, পুরো স্টেট ক্রাফটের বিরুদ্ধে, স্টেট এর যেই শক্তি সেটার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হচ্ছে, যুদ্ধ করতে হচ্ছে। শুধুমাত্র সাধারণ মানুষের সমর্থনের উপরে কতগুলা আপনার জাস্ট সিম্পল পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, তারা দাঁড়াচ্ছে ট্রেন ফোর্সের ভিতরে। ডিজিএফআই, এনএসআই, ডিবি, এসবি, এগুলো কি জিনিস না আপনি ভালো করে জানেন, আপনি আর্মিতে ছিলেন। তো এখন আলোকবর্তিকা আমাদের সকলকে মিলে আমরা আলোকবর্তিকা, আমি একা আলোকবর্তিকা না। আমি যতটুকু পেরেছি 5 বছরে এই যে ম্যাডামকে অ্যারেস্ট করার পরে কি সিচুয়েশনের মধ্যে ছিল পুরো দলটা, সেখান থেকে যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি সবার সাথে কম বেশি কথা বলে জায়গায় আসতে, একটা জায়গায় আসতে। এখন দেশে এই সিচুয়েশনটা আছে, আপনি আন্তর্জাতিক যেটা বললেন, ওরা তো আর বলবে না, যে করছে, ওরা আলোচনা করছে, ওরা কিছু বলবে। এখন আপনাকে আমাকে ডাইরেক্টলি ওরা বলবে না, দেয়ার প্ল্যানস, এতটুকু আমি জানি যে দে হ্যাভ দেয়ার ওন প্ল্যানস, এতটুকু তারা বলে যে আমরা মনে করি সামনের দিনে ডেমোক্রেটিক শক্তি দেশ বাংলাদেশকে পরিচালনা করবে, এইভাবে তারা কথা বলে। তারা তো আর বলে না যে আমরা অমুক তারিখে এটা করব, তমুক তারিখে এটা করব, তারপরের তারিখে ওটা করব। এটা তো বলবে না, এটা আপনি নিজেও বুঝেন, আপনি থাকলে কি আপনি বলতেন? আপনিও বলতেন না। তো এখন বিষয়টা এটা, হরতাল অবরোধ কতটুকু কি হবে বলতে পারি না। শেখ মুজিব সম্পর্কে এত বড় কথা বলে, শেখ মুজিবও তো যদি আমরা ধরেও নেই শেখ মুজিবের পুরো কৃতিত্ব, তারপরে তো হি টুক 24 years টু ব্রিং বাংলাদেশ আউট ফ্রম পাকিস্তান। আমরা যদি ধরি, দেখেন গান্ধীরও 20 বছর সময় লেগেছে। তো এরকমই হয়েছিল, আন্দোলন তো এইভাবেই হবে, আস্তে আস্তে পিপলস উইন এরকমই হবে, পিপল এইভাবেই তো উইন করবে। আমি আমার ক্ষুদ্র এক্সপিরিয়েন্স থেকে, আপনার বয়স আমার থেকে অনেক বেশি, আপনার এক্সপিরিয়েন্স বেশি, আপনার জানার পরিধিও আমার থেকে বেশি, আমি আমার অবস্থান থেকে যতটুকু দেখেছি, একটা রাজনৈতিক দল এর বেশি কি করবে? আপনি নিজেও তো বললেন, বিভিন্ন জায়গায় আপনি বলেছেন যে সিভিল পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট এই ট্রেন ফোর্সের এগেইনস্ট এরকম একটা এরকম ডিক্টেটরের বিরুদ্ধে কিভাবে করবে? এভাবেই যেতে হবে আমাদেরকে। আমরা যেহেতু শান্তিপূর্ণ ভাবে বা ডেমোক্রেটিক ওয়েতে বিশ্বাস করি, আমাদের সাথে এভাবেই যেতে হবে। পৃথিবীর অন্য দেশেও তো এইভাবেই হয়, যেসব দেশ কম বেশি একসময় ডেমোক্রেসি ছিল, তারপরে আবার ডিক্টেটর এসছে, তারপরে আবার মুক্ত হয়েছে, ডিক্টেটর মুক্ত। আপনি
এটাই আমি এক্সপিরিয়েন্স করি। তো লিমিটেশন আছে, আমার লিমিটেশন আছে, আমার দলের বহু লিমিটেশন আছে। এটা আমি পাবলিকলি পর্যন্ত অ্যাড্রেস করেছি। 2 দিন আগে আমি একটা বক্তব্য রেখেছিলাম, সেখানে পাবলিকলি আমি বলেছি ইয়েস লিমিটেশনস আছে। আমি জোটের নেতাই হোক, আমার দলের নেতা হোক, অনেক সময় অনেকে মূল্যায়ন করতে পারিনি, করা যায়নি। এটা তার দোষ না, এটা দলের লিমিটেশনের কারণে, আমাদের বিভিন্ন লিমিটেশনের কারণে করা যায়। তো এখন বিষয় এটাই, একটাই কথা, মানে আপনাকে যে অ্যাপিলটা আমি করেছি, এই অ্যাপিলটা যদি আপনি আমার রাখেন, এটাই হচ্ছে আমাদের সকলের স্ট্রেংথ। আমরা শত বাধা বিঘ্ন, সেটা তো ম্যাডামও যদি বলতেন যে ঠিক আছে তুমি তোমার মতন থাকো, আমি রাজনীতি করবো না, আমি আমার ছেলে মেয়ের কাছে চলে যাই, তাহলে হয়তো ওনাকে জেলে আটকাতো না, তাহলে হতো না। উনি কয়দিন আর বাঁচবেন আমি জানি না, আল্লাহ জানে, একমাত্র হায়াত মত আল্লাহর হাতে। তো এখন বিষয় হচ্ছে যে উনি একটা কি মেডিকেল সিচুয়েশনের মধ্যে আছেন, আলহামদুলিল্লাহ আছেন, খুব ভালো আছেন বলবো না, আলহামদুলিল্লাহ আছেন। তো এখন চাইলে তো উনিও চলে আসতে পারতেন, বাট শি ডিড নট অ্যাবান্ডন হার কান্ট্রি নাইদার হার পিপল। উনি জানেন কি কনসিকুয়েন্সেস হতে পারে, সেটা মেনে নিয়ে উনি লড়ে যাচ্ছেন। উনি ওই অবস্থার মধ্যেও লড়ে যাচ্ছেন, দুজন মানুষ লাগে ওনাকে হয়তো হেল্প করার জন্য, কিন্তু তারপরেও উনি তো বলেননি, উনি তো কোনো খবর পাঠাননি যে ঠিক আছে তোমরা তোমাদের মতন করো, আমি চলে যাই, তাহলে বলেননি। উনি বিছানায় শুয়ে থেকে উনি যুদ্ধ করছেন। তো উনি যে ওনার ঘর বাড়ি সংসার ফ্যামিলি এভরিথিং হ্যাজ বিন ডেড। একজন মহিলা উনি যদি যুদ্ধ করতে পারেন, প্রতিবাদটা শুয়ে থেকে চুপ থাকা প্রতিবাদ, এটাও এক কাইন্ড অফ যুদ্ধ করা, আন্দোলন করা। তো উনি যদি এইটা করতে পারেন, আমরা সকলে তার থেকে বেশি কেন করতে পারবো না? এটাই আমার আপনার কাছে অ্যাপিল ছিল। আপনি আমার থেকে বয়সে মুরব্বী, আপনি আমার থেকে এক্সপিরিয়েন্স মানুষ, maybe you are going through lot of pressure, lot of problem, I understand that. এবং to be honest, যদি frankly বলতে বলেন, হ্যাঁ আমি এই কারণেই আপনাকে আজকে ফোন করেছি, যে আমি রিয়েলাইজ করি, এবং আপনি যেটা বললেন যে আপনি আমাকে ফোন করেছিলেন, মেবি আই হ্যাভ মিস দ্যাট, সামহাও একটা কোনো মিসকমিউনিকেশন হয়েছে, আই এম ভেরি সরি, প্লিজ অ্যাকসেপ্ট মাই অ্যাপোলজিস। বাট আমিও কিসের ভিতর দিয়ে এভরিডে যাই, কিসের ভিতর দিয়ে এভরিডে যাই, নিশ্চয়ই আপনি রিয়েলাইজ করতে পারবেন। আমি সেটা বলে আপনাকে বিরক্ত করতে চাই না। আমি লাস্ট কথা একটাই বলবো, আই মেড এন অ্যাপিল, যেভাবে হোক আমি ইমোশনাল বলছি, একজন মুক্তিযোদ্ধার কাছে মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে অ্যাপিল করেছি, ছোট ভাই হিসাবে আমি আপনাকে অ্যাপিল করতে পারি, বয়সে আপনি আমার থেকে অনেক বড়, যেভাবেই হোক আমি একজন মানুষ হিসেবে আপনার কাছে অ্যাপিল করেছি, আমার বিশ্বাসের শক্তিতে আমি আপনার কাছে অ্যাপিল করেছি। রেস্ট ইজ আপ টু ইউ ইব্রাহিম ভাই, আপনার কোনো অভিযোগের জবাব দিব না। না আমি থ্যাংক আমার ইউ, অবস্থান থেকে জি জি রেফারেন্স দিই, আমি চেষ্টা করছি এত দূর থেকে, টাইম ডিফারেন্স, ল্যান্ড মানে ডিস্টেন্স সবকিছু মিলে আই এম ট্রাইং। সবাই আমার কাছে সব কথা বলে না, এই কথাটা সত্য আবার সত্য না, বিভিন্ন জন বিভিন্ন রকমের মতন করেই কথা বলে। তো সেই জন্য আমি ওগুলা কথার মধ্যে যেতে চাই না। আপনি কিছু বললেন, আমি আমার মনের কথা কিছু বললাম, আর যাতে আমি বোঝাতে পারি আপনাকে, সেটা সেই কথাগুলো আমি তুলে ধরলাম। আপনার কোনো প্রশ্নের মানে অভিযোগের আমি জবাব দিতে চাইনি, জি সেটা জি বেয়াদবি জি হবে, সেটা না আমি না বলতে থ্যাংক ইউ না no mention, thank you, so grateful for the discussion and the time you have given, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া, আপনার জন্য দোয়া থাকলো, শ্রদ্ধা থাকলো, আবার যোগাযোগ হবে ইনশাআল্লাহ।